প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনা বিষয় আদালত ও রাজনীতি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আদালতের প্রাঙ্গণের বেশ কিছু কাহিনী আমাদের সবার মনে চিন্তার খোরাক যোগাচ্ছে এবং নানাভাবে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। রাজনৈতিক মহলে, বুদ্ধিজীবী মহলে, নাগরিক সমাজে, এমনকি আমাদের যে সামাজিক গণমাধ্যম সেখানেও সাধারণ মানুষ পর্যন্ত আদালতের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলছেন। একই সঙ্গে রাজনীতি নিয়েও কথা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে ইলেকশন কমিশনের সঙ্গে। বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন সেটি নিয়ে কথা হচ্ছে, প্রধানমন্ত্রীর প্রসঙ্গে কথা হচ্ছে, তার শারীরিক পরিস্থিতি, সব মিলিয়ে আদালত, রাজনীতি, অন্যান্য নানা প্রসঙ্গ রয়েছে। সব প্রসঙ্গগুলোকে আমরা মোটা দাগে আদালত রাজনীতি নিয়ে শিরোনাম দিয়ে আলোচনা করতে চাই। তবে অন্যান্য যে প্রসঙ্গগুলো প্রাসঙ্গিক হয় চলে আসবে হয়তো আলোচনাতে। কারণ আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ এমপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটা শুরু করতে চাই আদালত প্রাঙ্গণ থেকে শুরু করব না রাজনীতি প্রাঙ্গণ থেকে শুরু করবো আমি ঠিক বুঝতে পারছি না। আমি রাজনীতি প্রাঙ্গণ থেকে শুরু করতে চাই। সেটি হচ্ছে সিইসি, চিফ ইলেকশন কমিশনার, তিনি গতকাল বিএনপির সঙ্গে সংলাপে বলেছেন যে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি যে উদ্দেশ্যে বলেন না কেন বা যেভাবে বলেন না কেন, বিএনপি এটাকে ওয়েলকাম করেছে। কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি এটার প্রতিবাদ করেছেন। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এটা একটা কৌশলগত বক্তব্য হতে পারে। আবার যুবলীগের নেতারা বলেছেন যে এটা সিইসির উপরে চিফ জাস্টিসের ভূত ভর করেছে। দিস ইজ অল দ্য স্টেটমেন্টস আমি বিভিন্ন পত্র পত্রিকা অনলাইন ঘেটে পেলাম। আব্দুল শহীদ, আপনি কিভাবে দেখছেন এই বক্তব্য? ধন্যবাদ আজকে আমাদেরকে এই মুক্তবাক অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। চ্যানেল 24 এই স্বনামধন্য একটি ইলেকট্রনিক মিডিয়া। সাধারণত টক শো মানে কিছু টক কথাবার্তায় আসে বুঝি, বাংলাদেশের বাঙালি শব্দের অর্থ। আসলে সিইসি বা ইলেকশন কমিশন হচ্ছে একটা স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কোনো কর্তা বা ইলেকশন কমিশনের কোনো সদস্য বা কোনো কথা বলেন সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। উনি কি বলেছেন, কোথায় কিভাবে কেউ শুনেছে, সেটা পত্রপত্রিকায় কেউ যদি নিয়ে আসে থাকে তাহলে প্রশ্ন উনাকে করলে তার জবাবটা উনি দিতে পারবেন। যেহেতু উনি রাজনীতিবিদ না আর আমি রাজনীতিবিদ, তাই বহুদলীয় গণতন্ত্র বা একদলীয় গণতন্ত্র এটার ব্যাখ্যা দেওয়ার বিষয়ে আমার জানা নেই। আমিও পত্রপত্রিকায় দেখেছি, শুনেছি। এর বেশি এই সম্বন্ধে আমার কথা বলার সুযোগ আছে বলে আমি মনে করি। বাংলাদেশের একটা পিকুলিয়ার ব্যবস্থা এখন চলতেছে রাজনীতিতে, যে ইলেকশন কমিশনের সবচেয়ে বড় চিন্তা যে সব দল নিয়ে কি করে একটা নির্বাচনের ব্যবস্থা করা যায়, সেই জন্য সে কাউকে প্রশংসা করে, কাউকে একটু অতিরিক্ত কথা বলে। তবে নির্বাচন কমিশনের পক্ষে এই ধরনের বক্তব্যটা সাধারণ অবস্থায় কাম্য নয়। তো তুমি নির্বাচন সম্বন্ধে আলোচনা করবে, কোন দলের কি ইতিহাস, এটা নিয়ে আলোচনা করার দরকার নাই। যেটা মনে হয় ওবায়দুল কাদের সাহেব বলেছেন, যেটা একটা কৌশলগত ব্যাপার। এখন সব ব্যাপারে আমাদের খুব সেন্সিটিভ হওয়ার উচিত না, কারণ দলে দলে যে পার্থক্য, একজনকে তো কিছুটা কনসেশন দিতে হবে। যেখানে আওয়ামী লীগ দাবি করে তারাই সবকিছু করতেছেন, তারা এই কিছু আর কোনো নাই, সেখানে যদি নির্বাচন কমিশন মনে করে যে অন্য দলকে কিছুটা কৃতিত্ব না দিলে পরে তারা তো আসবে না। তবে আমি আমার বন্ধুবরের সাথে একমত যে এই কথাটা না বললেও পারতেন, বাট একদিক দিয়ে এটা হচ্ছে সত্য কথা যে একদলীয় শাসনের পরে বহুদলীয় ব্যবস্থা আনতে জিয়াউর রহমান সাহেবের ভূমিকা ছিল। কতটা সফল হয়েছে বা না হয়েছে সেটা না, যে যা কথা বলুক না কেন, আমি তার জিয়াউর রহমান সাহেব এটুকু বলবো যে দেখেন, সে কিন্তু তার কাছ থেকে আপনি রাজনীতিতে আশা করা ঠিক না, সে তো রাজনীতিবিদ নন, তিনি একজন সৈনিক। তবু আমার কাছে মনে হয়েছে তিনি সকলকে নিয়ে রাজনীতি করতে আসছেন। আমি কিন্তু তার অনেক বিরোধিতা করছি, আমি তার সময় জেলও কেটেছি, বুঝতে পারছেন না, যদিও তারপরেও তিনি কিন্তু আমাকে ডেকেছেন। তার একটা উদার মন ছিল বলে আমি মনে করি। তো দেখেন, এই যে শেখ হাসিনাকে তিনি কিন্তু জানছেন দেশে, এটা হ্যাঁ আমাদের মতো লোকের কিছুটা ভূমিকা ছিল, কারণ আমরা এটা মনে করছি আমাদের জাতির জন্য অপমানজনক যে বঙ্গবন্ধুর কন্যা সে ভারতে থাকবে, ভারতে তাকে দেখাশোনা করবে, এটা ঠিক না। উনি রেডিলি এগ্রি করলেন। তো সেদিক থেকে রাজনৈতিকভাবে তার একটা মূল্যায়ন করা যেতে পারে। হয়তো অনেকে এটা আপত্তি করতে পারে যে নির্বাচন কমিশনের পক্ষে এতটা না বললেও চলতো, আমারও এইটা মত আর কি। আপনার কোনো বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষাপটে?
না দেখেন না, আসলে উনি তো একজন বিজ্ঞ প্রতিদর্শী আইনজীবী, উনি এই সমস্ত ব্যাপারে খুব ভালো বুঝেন এবং বোঝার যোগ্যতা যে ওনার আছে এটা তো কথার থেকে বোঝা যায়। আমি যেটা মনে করি যে আমরা অনেকে ইতিহাসের পাতা থেকে অনেক কিছু রেফারেন্স দিই। তো গণতন্ত্র যদি আমরা আব্রাহাম লিঙ্কনের ভাষায় বলি, গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, তাহলে এটা নতুন করে আবিষ্কার করার জন্য আর কোনো প্রয়োজন পড়ে না। দ্বিতীয়ত হচ্ছে জিয়াউর রহমান সাহেব যিনি গণতন্ত্রের বহুদূরের কথা বলছেন, ওইটা নিয়ে আমার মনে হয় স্পার্শনের কোনো বিষয় হিসেবে বলতে চাই না। তারপরে বলবো একজন সামরিক জান্তার পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এটা সাধারণভাবে আমার মনে হয় শিষ্টাচারের মধ্যে পড়ে না। কারণ বন্ধুদের নন্দে যারা ক্ষমতায় আসেন তারা আবার গণতান্ত্রিক চর্চায় মানুষকে এগিয়ে আসার জন্য ভোটের অধিকার দেওয়ার জন্য তাদের যে সদিচ্ছা তাই থাকতো, তাইলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে ছিলেন বা অন্য দেশে ছিলেন তাকে কিন্তু দেশে আসতে দেওয়ার জন্য বাধা দেওয়া হয়েছিল এবং তিনি কেন আসবেন? কিন্তু তিনি বঙ্গবন্ধুর মেয়ে, তার রক্তের মধ্যে এত স্বাধীন চেতা মনোভাব বা চেতনা যেটা আছে যার জন্য বলছেন আমি আমার দেশে যাব, সেখানে গিয়ে আমি থাকতে পারবো না, যাইতে পারবো না, এই কথা তো আমি শোনার কথা না। আমি আমার দেশে যাব, জন্মভূমিতে যাব, তাই কে বাধা দেয় সেটা আমার বিষয় না, বিষয় দেশে যাওয়া। সেজন্য যথার্থই বঙ্গবন্ধু কন্যা, তিনি তার সেই স্বাধীন চেতনা মনোভাব বঙ্গবন্ধু কন্যা হিসাবে, এবং এদেশে বাঙালি জাতির একটা ঐতিহ্য আছে, সেই আমরা যে তিতুমিরের কথা বলি, সে আব্দুল্লাহর কথা বলি, তাহলে তো আমাদের স্বাধীন চেতনা মনোভাবের পরিচয় কিন্তু বঙ্গবন্ধু পরিবারের মধ্যে আছে। এবং আজকে এখানে যার সাথে বসে কথা বলছি তারই সুযোগ্য পিতা, আমরা তার সম্বন্ধে সবাই কিন্তু আমরা গর্ববোধ করি। জাতির পিতার সাথে যা নিবিড় সম্পর্ক ছিল এবং তারা একে অপরকে কোনোদিন ছোট করে দেখেন নাই, খাটো করে দেখেন নাই। এবং সেই শ্রদ্ধেয় মানিক মিয়া, যাকে আমরা অত্যন্ত পিতৃতুল্য হিসেবে শ্রদ্ধা করি সবাই, তো তার সাথে যিনি কাজ করে জাতির পিতা হিসেবে যে স্বীকৃতি আদায় করেছেন মানুষের মন থেকে, সেটা কোন ধরনের কোন প্রমলগেশন বা অর্ডিন্যান্স বা কোন ধরনের ডিক্লারেশনের মাধ্যমে নয়, জাতি তাকে জাতির পিতা স্বীকৃতি দিয়েছে। এবং সেটা আমাদের সংবিধানেও আমার মনে হয় যে 4th শিডিউলও সে কথা ছিল। এটা আমার ওনাকে বেমালুম বলে যান, জাতির পিতার কথা বললে বলেন যে না উনি কথা। তো জাতির পিতাকে এটা মানে কোন ধরনের সার্টিফিকেট কোন ব্যক্তিকে দিতে হয় না। সেই জন্য আমি বলবো যে গণতান্ত্রিক ব্যবস্থার সংজ্ঞার ব্যাপারে সামরিক শাসন বা জান্তার কাছ থেকে আমার মনে হয় যে আমাদের কোন ধরনের কি বলে রেকমেন্ডেশন নেওয়ার প্রয়োজন পড়ে না। আমরা স্বাধীন চেতা মানুষ, মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযোদ্ধা হিসেবে আমরা রক্ত দিতেও প্রস্তুত ছিলাম। কার ডাকে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কি বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। সেই আহ্বানে সারা দিয়ে আমরা কিন্তু 71 সালে মুক্তিযুদ্ধ। আরেকটা কথা বলতে হয় এই জন্য যে আজকে পৃথিবীর বহু দেশে কিন্তু এই যে স্পেনেও কিন্তু সেই ক্যাটালোনিয়াও কিন্তু স্বাধীনতার আন্দোলন সংগ্রামের কথা আসছে। কিন্তু জাতির পিতা সেদিন সেই কথাটা এইভাবে বলেছিল যে আই হ্যাভ built up a breeze by giving 6-point movement program. স্বাধীনতার কথা সরাসরি বলো না, যদি সরাসরি বলতে হলে পৃথিবীর বহু দেশ তাকে বলতো বিচ্ছিন্নতাবাদী নেতা, ইনসার্জেন্ট অ্যাক্টিভিটিস এর জন্য লিডারশিপ দিচ্ছে, তাকে খতম করো। আর পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে বাংলাদেশের যে শব্দ সেটা কিন্তু মুছে দেওয়া হতো। এটাকে হয়তো লাওস বানাতো, নাহলে কম্বোডিয়া বানাতো, নাহলে ভিয়েতনাম বানাতো। পৃথিবীর বহু দেশ এইভাবে যুদ্ধ করে করে কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়নি। হয়েছে হয়তো বহুদিন পর, বহু রক্তপাতের পরে। আমরা কম্বোডিয়া দেখেছি, লর্ড পলপট, এগুলো করে দেখেছি কত মানুষ। আমাদের একজন দর্শক আছে, একটা ফোন নিয়ে নিই। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শাহিন আহমেদ, আমি কমলগঞ্জ থেকে বলছি, মৌলভীবাজারের কমলগঞ্জ। হ্যাঁ বলুন। আমার একজন সংসদ সদস্য মহোদয়ের আমার প্রশ্ন হচ্ছে, তিনি আমাদের কমলগঞ্জের গর্ব, আমাদের অহংকার। তিনি 1005 সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেজন্য আমরা কমলগঞ্জ মানুষ হিসেবে গর্ববোধ করি। তিনি আমাদের অহংকার, তার মাধ্যমে কমলগঞ্জের শ্রীমঙ্গলের অনেক উন্নয়ন হয়েছে। সাম্প্রতিক কমলগঞ্জের আরেকজন সন্তান হচ্ছে এসকে সিনহা, তিনি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, দুর্নীতি যে অভিযোগ উঠেছে, এই বিষয়টাকে তিনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। আদালতে চলে গেলাম রাজনীতি থেকে। ধন্যবাদ শাহিন আহমদকে। আমার মনে হয় আমি তাকে চিনি ব্যক্তিগতভাবে এবং অত্যন্ত সজাগ, উদীয়মান। আমার মনে হয় যে সাংবাদিকতার যোগাযোগ তার বোধহয় কিছুটা
সম্পৃক্ত আছে। সেই প্রশাসন একটা প্রশ্ন যোগ করে দিই, আইনমন্ত্রী ব্রিফিং করতে গিয়ে বলেছেন তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তিনি ক্ষমতায় দায়িত্ব পালন করতে পারবেন না। আইন অনুযায়ী কি হওয়া উচিত? যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তিনি দায়িত্ব পালন করতে পারবেন না, তদন্ত চলাকালে বা এগুলোর বিষয়ে দায়িত্ব পালন করতে না পারার প্রসঙ্গ আছে কিনা? এই প্রশ্নটা তার জন্য কঠিন হবে। আমার মনে হয় যে আমি আসলে তো এই সমস্ত বিষয় নিয়ে খুব একটা বিতর্ক বা আলোচনা পর্যালোচনার সুযোগ, কমলগঞ্জের সন্তান হিসেবে গুরুত্ব দিয়েছে। কমলগঞ্জের সন্তান, কমলগঞ্জের মাটি অত্যন্ত উর্বর এবং কমলগঞ্জে খুব ভালো ভালো মানুষের জন্ম হয়েছে, জ্ঞানী গুণীদের হয়েছে। এবং যখন একসময় ব্রিটিশ আমলে যখন পিএইচডি করার লোকের নাম শোনা যায় না, কিন্তু কমলগঞ্জে তখন একজন পিএইচডি করার লোকের জন্ম হয়েছে, অ্যাম্বাসেডারের জন্ম হয়েছে, সেখানে রাজনীতির জন্ম হয়েছে। আমরা আমার মনে হয় যে শ্রদ্ধেয় ব্যারিস্টার মেনুর ইসলাম তিনি মানুষজন জানেন যে মোহাম্মদ ইলিয়াস বা এনার ভাষা আন্দোলনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনিও কিন্তু কমলগঞ্জে এমপি ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, বঙ্গবন্ধুর সাথে ছিলেন। তো সেই কারণে কারো সম্বন্ধে পক্ষে বিপরীতে কারো কর্ম যদি থাকে কোনো জায়গায় ব্র্যাকেট করে, সেই জবাবটা তাকেই দিতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে অবশ্যই একজন বিচারক বা একজন বিচারপতি বা একজন আইনজীবী সে তার সম্বন্ধে যতটুকু ভালো করে বুঝবে অন্যজন তার সম্বন্ধে বোঝা অনেক সময় হয়তো সীমাবদ্ধতার মধ্যে থাকতেই পারে। বিচারক তার বিচারিক প্রক্রিয়ার ব্যাপারে কোনো ধরনের আলোচনা সমালোচনা করার কোনো বিষয় না, কিন্তু তার ব্যক্তিগত মতামত বা তার আলোচনা সমালোচনা করার সুযোগ এদেশের নাগরিক হিসাবে, কারণ দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলা যায়, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা যায়, এবং সংবিধানে ইমপিচমেন্ট শব্দটা উনাদের ক্ষেত্রে আছে। রাষ্ট্রপতি ইজ ইনস্টিটিউশন, প্রাইম মিনিস্টার ইজ অলসো ইনস্টিটিউশন। এই যে আর্টিকেল 55 প্রাইম মিনিস্টারের একটা ব্যাখ্যা আছে, সেটা তো আমরা সবাই জানি কম বেশি। সেই ক্ষেত্রে বিচারপতি এস কে সিনহা আমার অনেকটা অনুজপতি আমি বলবো, কিন্তু তার সেই যে সমস্ত কর্মকাণ্ড কথাবার্তা দেশের মানুষকে যদি পেয়ার দিয়ে থাকে, নিশ্চয়ই তার জবাব তাকেই দিতে হবে। আর আপনি যেটা বলেছেন যে মনির ভাই যেটা বলেছেন যে ওটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, এটা তো বাস্তবতাই। কারণ আর্টিকেল 96 এর পরে আর্টিকেল 97 একটা আছে। আর্টিকেল 97 কনস্টিটিউশনের বলা আছে যে ইনক্যাপাসিটি হলে মহামান্য রাষ্ট্রপতি যিনি যাকে নিয়োগ দেন প্রধান বিচারপতিকে, তিনি তাকে বলতেই পারেন যে এই কারণে আপনি দায়িত্ব পালন করতে পারতেছেন না, আপনি ছুটি চেয়েছেন। এইগুলো কিন্তু সবাই জানে, আমার এখানে ব্যাখ্যা দেওয়ার কোনো কারণ নেই। তো সেই কারণে আমার মনে হয় যে এটা বেঞ্চ কিভাবে গঠিত হয় এটা বিচার বিভাগ ভালো জানে। আমি কিন্তু যেমন আইনজীবীও না, আমি বিচারকের পরিবারেরও না, এখানে আইনজীবী যিনি আছেন তিনি সবচেয়ে এই সমস্ত ব্যাপারে খুব ভালো বুঝেন। সেই জন্য আমি বলবো যে শাহীন আহমদের প্রশ্ন, আমার মনে হয় এই প্রশ্ন আমাকে না করে যার কথা বলেছে তাকে করলে আরো ভালো উত্তর পাওয়ার তার সুযোগ থাকবে। মনির হোসেন, প্রশ্নটা অত্যন্ত যে দুর্নীতির অভিযোগ উঠেছে, শোনেন একটা কথা কি, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এখানে আছেন, তারা রাজনীতি করেন। দেখেন, রাজনীতির উপর কিন্তু দেশ গড়ার সম্পূর্ণ নির্ভর করে। দিস লিডারশিপ ইজ লিডারশিপ অ্যাবাউট দ্য নেশন। এটা কোনো ব্যক্তির প্রতি কতটা শ্রদ্ধা আছে এটা নিশ্চয়ই থাকবে, কিন্তু আমাদের যেটা হচ্ছে রাজনীতি নাই, শুধু শ্রদ্ধাটা আছে। আপনি ধরুন আজকে একজন সেদিনকে একটা কথা বলছিল, ওই যে কি আপনাদের একটা প্রোগ্রাম চলতে চলতে তো আমাকে জিজ্ঞেস করতেছে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কি কোনো বঙ্গবন্ধুর আদর্শ তিনি অনুসরণ নেয়। তাই বললাম যে এটা কঠিন প্রশ্ন করছেন আমাকে। এখন কঠিন হলো, আমি বঙ্গবন্ধুর কোন আদর্শটা? তিনি বাকশাল করা পর্যন্ত এক আদর্শ ছিল, যে আদর্শ সর্বদেশ সাহেব, মানিক মিয়া সাহেব সকলে তারা মিলে শক্ত দিয়েছে সঙ্গে। এখন এই আদর্শটা আদর্শ, ব্যক্তিকে শ্রদ্ধা করবে বড় হবে সেটা অন্য জিনিস। যেমন শেখ সাহেব জাতির পিতা, এটা নিয়ে আমি ঝগড়া করার পক্ষপাতি না। দ্যাট ইজ এ ফ্যাক্ট, দ্যাট ইজ এ ট্রুথ, হি হ্যাজ আর্নড ইট। কিন্তু রাজনীতিটা যদি দেশের মঙ্গল হয়, যে এটা সিস্টেমে যে আমরা ফাইট করলাম, এইটা চিন্তা যদি রাজনীতিবিদরা না করে, তবে কিন্তু এই শূন্যতার সুযোগে এই সামরিক বাহিনী আসবে, যতই বন্দুকের জোরে কথা বলেন আর না জোরেন। কারণ রাজনীতিতে দুইটা শক্তি আছে, একটা হলো বন্দুকের শক্তি, আর হলো জনগণের শক্তি। আপনি জনগণের শক্তির উপর নির্ভর না করবেন না, আবার বন্দুকের শক্তিও নাই আপনার। আমাদের রাজনীতিতে কিন্তু একটা ভয়াবহ শূন্যতা বিরাজ করতেছে। আজকে ব্যক্তি সম্বন্ধে কথা বলা হচ্ছে, কিন্তু নীতি, আদর্শ, সততা, এবং বিশ্বাস করেন আজকে
আমি কিছু মনে করি না আপনি, যেমন সাংবাদিক পরিবারের লোক, আমি নিজে সংবাদপত্র হই বা না হই, আমার রক্ত সাংবাদিকতা। সেদিনকে একটা অনুষ্ঠানে, বর্মনা কোন অনুষ্ঠানে, সাংবাদিকের যেভাবে প্রশ্ন করতেছে মনে হচ্ছে আমার প্রতিপক্ষ। সাংবাদিকের তো প্রতিপক্ষ না, সাংবাদিকরা সত্য উদ্ঘাটন না, সত্য তো করেন, আমাকে প্রশ্ন করেন, আমি যেটা বললাম আপনি বিশ্বাস করলে করে না করেন, এই করিয়া আমাকে বিব্রত করার তো কোনো চেষ্টা করতে হয় না, তাই না? এটা সাংবাদিকের দায়িত্ব না। আপনি প্রশ্ন করেন, যেমন বলতেছে আপনি কি তাহলে অ্যাটর্নি জেনারেলকে বিশ্বাস করেন না? এরকম প্রশ্ন তো আমি আশা করি না। বলেন দেখেন, আমি বিশ্বাস করি তাতে কি, আমাকে চাপাই দেবেন নাকি? এটা আপনি বিশ্বাস থাকলে আপনি তদন্ত করে বলেন আমি মিথ্যা, সেটা ঠিক আছে, কিন্তু এইরকম হয়ে গেছে সারা দেশে একটা। এই জন্য হচ্ছে কিছু জানেন, এখন আর সত্যিকার অর্থ মানে কি সাংবাদিক নাই, আইনজীবীও নাই। আজকে দেখেন আফটার একটা বিচার ব্যবস্থা একটা ব্যাপার, যেমন তিনি বলেছেন এটা তো একটা বিতর্কের ঊর্ধ্বে টেনে থাকা দরকার। কারণ একটা জায়গা থাকে সমাজে, যেমন ধর্মে আছে আল্লাহ, এরপরে আপনার বিতর্ক করবেন না। সমাজে কিন্তু একটা জায়গা থেকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হয় যতটা সম্ভব, সেটা হলো বিচার বিভাগ। কারণ এইটার ব্যাপারে আপনি বলতে পারেন না হ্যাঁ আমার তার জবাব দিতে থাকবে না, এটা এই কথাটা বলে না। পৃথিবীর কোনো দেশে বিচার বিভাগ সমর্থ হবে স্বাধীন দেশের কোনো অর্থ হয় না। আমি যদি জবাবদিহির বলা হয়, জবাবদিহি টু দি কনসিয়েন্স অ্যান্ড টু দি পিপল। কারণ তা নাহলে যদি এমপি বা অন্যদের উপর জবাবদিহি থাকে তবে কি থাকবে না। এইটা হলো কনসেপ্টটা, আপনি কনসেপ্টটা নিয়ে আলোচনা করেন। এই জন্যই বলা হয় যে বিচারপতিদের বিচার, দিস বিচার ইজ ডান বাই দেয়ার ওন পিয়ার্স, বিচার করে। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, বেশি দূরে যাওয়ার দরকার নাই, ইন্ডিয়ায়, সেখানে কিন্তু বিচারের পরিবেশনটা আছে, যেহেতু সেটা বাই ক্যামেরা নট ইউনি ক্যামেরাল, দুইটা পার্লামেন্টারি আছে, তারপরেও কিন্তু বিচারটা করে কিন্তু তারা করে না। এইগুলো যদি লেখাপড়ার শিক্ষা না থাকে তাহলে তো অসুবিধা হয়। সহজে সহজ কথা আছে, আমি একসময় বলতাম যে কোনো সহজ বোকা লোকের কাছে সহজ কঠিন সমস্যার সমাধান চান, সে দিয়ে দেবে 1 মিনিটে। সেখানে কিন্তু 2 জন বিচারপতি সিটিং জাজেস এবং একজন ল এক্সপার্ট, তারা ডিসাইড করে whether the judge is guilty or not. আজকে বাংলাদেশে যে বিতর্ক হয়েছে, আজকে একটু ডিফেন্স আমাকে দিতে হবে, আমি আগেই বলেছি। সেটা হলো যখন আমি একটা স্টেটমেন্ট পাইলাম আমাদের সিনহা বাবু যাওয়ার পরে, চিফ জাস্টিস যাওয়ার পরে, সুপ্রিম কোর্টের ব্যাপারে, চিফ জাস্টিসের ব্যাপারে, প্রথম কথা হলো সিনহা বাবু চোর হইতে পারে, ডাকাত হইতে পারে, সবকিছু হইতে পারে, ঠিক আছে, কিন্তু একটা জাজমেন্ট দেওয়ার আগ পর্যন্ত কিন্তু এই সমস্ত কোনো কথা আসে নাই। হঠাৎ জাজমেন্ট দিয়েছে মাত্র কদিন হলো, এর ভিতরে তিনি চুরি ডাকাতি মানি লন্ডারিং সবকিছু করতে পারছে, এটা তো অনেক দিনের ব্যাপার ছিল। তো সেটা হঠাৎ করে আসছে, তো ঠিক আছে, আসলে তার একটা নিয়ম কানুন আছে। এই যেটা আমার বন্ধু বলেছেন, আত্মীয় স্বজন যিনি বললেন, অধ্যাপক সাহেব, অধ্যক্ষ নাকি, আমি সরি, আমি ভাইস প্রিন্সিপাল, আচ্ছা ভাইস প্রিন্সিপাল, সুবিধা হয় বলতে আমার জন্য। তো উনি যেটা বললেন যে এখন 96-97 আছে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, এটা কিন্তু এখনো আছে, এর সম্বন্ধে কোনো বিতর্ক করার সুযোগ নেই। বিকজ যে 16th অ্যামেন্ডমেন্টের যে জাজমেন্টে, সেই জাজমেন্টে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে চতুর্থ মানে সুপ্রিম জুডিশিয়াল মঞ্চ থাকবে। আচ্ছা, এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে এবং এই ব্যাপারে একবার সুপ্রিম কোর্ট বসে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এখন যেটা নিয়ে আমি খুব আশ্চর্য হচ্ছি যখন আমি শুনেছি কাগজে, পরদিনই আমরা একটা বিরতিতে যেতে চাই, তার আগে একটা দর্শকের একটা প্রশ্ন আছে, সে প্রশ্নটা নিয়ে। প্রিয় দর্শক, কি আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার নাম মাহমুদ হোসেন, আমি নিউ ইয়র্ক থেকে টেলিফোন করছি। হ্যাঁ বলুন। আপনার সবাই জানতে পারলাম যে সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে বলেন যে আমরা আপনার সঙ্গে আর বসবো না। আমার প্রশ্ন হচ্ছে যে এই 5 জন বিচারপতি প্রধান বিচারপতিকে অবাঞ্ছিত ঘোষণা করে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিলেন কিনা? আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি ট্রেড ইউনিয়ন করে? এ প্রশ্ন আপনাদের দুজনের কাছে। আমি একটু উত্তর দেবো, এখন দেবো 30 সেকেন্ডে যদি পারেন। 30 সেকেন্ড এই সেন্সে বলছি, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই জন্যই যখন আমি পত্রপত্রিকা দেখলাম যে প্রথমে একটা রেজিস্ট্রার নামে একটা যাওয়ার পরেই একটা আসছে শনিবার দিন, এটা অদ্ভুত লাগলো, কারণ উনি চলে গেছেন, শনিবার না হয়তো সানডে হইতে পারতো অফিস যেতে। শনিবার দিনে একটা সার্কুলার আসলো সুপ্রিম কোর্টের ব্যাপারে, যে এরকমের 5 জন জাজ, যে প্রেসিডেন্ট সাহেব জজদের ডাকছেন, ডেকে তাদেরকে বলেছেন এবং তারপর তাদের কিছু কাগজ দিয়ে দিয়েছেন যে তোমরা যাও তাকে সঙ্গে এটা করো। এই সিস্টেমটা আমি একজন প্র্যাকটিসিং লয়ার, তো অত্যন্ত মাননীয় শ্রদ্ধা, বিশেষ করে যখন যে ওয়াহাব সাহেব আছেন,
তিনি অত্যন্ত সাহসী লোক, সৎ লোক, স্বীকার করি। কিন্তু এই যে প্রসেসটা হয়েছে, এই প্রসেসটা আমার কাছে খুবই মানে এরকম হয় না সাধারণত। আমি আপনার কাছে যেতে চাই, দর্শক প্রশ্ন করেছিলেন, সেই বিষয়ে আপনি জবাব দিয়েছিলেন। প্রশ্ন হলো যে কিন্তু অনেকে বলছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল না, ফলে দেয়ার ইজ এ ব্ল্যাঙ্ক। না ব্ল্যাঙ্ক সিচুয়েশনে, ব্ল্যাঙ্ক সিচুয়েশনে আগে একটা জায়গায় আসেন। যতক্ষণ পর্যন্ত জাজমেন্টটা আসে তখন পর্যন্ত ওই জাজমেন্টই মেনশন করে দিয়েছে। তাহলে তো আপনি বলতে পারেন যে 16th অ্যামেন্ডমেন্টও আছে, বিতর্ক করতে চান, ওটা তো জাজমেন্টের অংশ। এখানে অনেকে বলেন যে তাহলে অনেকে বলেন যে 5th অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিলে 4th অ্যামেন্ডমেন্ট কি চালু হয়ে যাবে? যেখানে জাজমেন্টে বলে দিয়েছে, আমি এত বিতর্কে যাতে চাইছি না, ওনার কাছে তাহলে কি উপায়টা আছে, এটা প্রসিজারটা কি হবে? তাহলে একটা প্রসিজার থাকবে তো। উনি বিচারপতির বাসায় ডাকবেন কেন ব্যাপারে? আমার কথা হলো সেটা, বা অফিসে ডাকবেন কেন? আর্টিকেল 96 যখন সুপ্রিম কোর্ট বাতিল করেছে এবং সেই অর্ডারটা এখানে আছে, এই যে কি বলে অর্ডার, শুধু অর্ডারটাই বলছে since all but one road separate, sorry, learned Chief Justice and also restore clause 2, 3, 4, 5, 6 and 7 of the Article 96 also approve the code of conduct formulated in the main judgment. এটা করার পরে যেটা মানুষ ভাই যেটা বললেন, 96 এর যে দ্বারা 2 থেকে 8 পর্যন্ত যে ধারাগুলা সাসপেন্ড করে বা বাতিল করে যেটা করা হয়েছে, সেটা আমরা সংশোধনী পার্লামেন্টে হয়েছিল। এই 60টা ধারাকে মার্চ করে 3টা ধারায় নেওয়া হয়েছে। এই যে কি বলে পার্লামেন্টের হাতে না, রাষ্ট্রপতি বলবেন, বিভিন্ন বিধান আছে সেকশন। এখন কথা হচ্ছে যে এইটা সুপ্রিম কোর্ট যেটাকে বাতিল করেছে, যে কনস্টিটিউশন আর্টিকেলকে, এখন সুপ্রিম কোর্ট যে বলে, যেটা একটু আগে বলছে, আমি যদি সঠিকভাবে বুঝে থাকি, জেনারেল ক্লজেস অ্যাক্টে তো এরকম ব্যবস্থা নাই যে ওই আইন, সংবিধানের এই আইনটা বাতিল করছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেটা করছে সেটা আপনি এটা ফাংশন করবে। তার কারণ ওই আইনটাই, যেটা সুপ্রিম কোর্টের রায়টাই কিন্তু পার্লামেন্টে একটা বিল আকারে এনে সেটাকে ওই যে সেফটি ক্লজে বলা থাকে, ওই আইন বলবৎ থাকা অবস্থায় এই হয়েছে। এখন যেহেতু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায় ওই আইন বাতিল হয়েছে, এখন নতুন করে এই আইন আমরা আমাদের যে মিনিস্টার ইনচার্জ যিনি থাকবেন তিনি স্টেটমেন্ট করবেন, করে পার্লামেন্টে মুভ হবে। ফার্স্ট রিডিং এ কিন্তু মুভ এজ এ মেম্বার অফ পার্লামেন্ট, এজ এন ইন্ডিভিজুয়াল মেম্বার অফ দ্য পার্লামেন্ট, মেম্বার হিসেবে আমি বলতে পারি যে আই ডু নট এগ্রি উইথ দিস মুভিং দ্য বিল ইন দ্য পার্লামেন্ট। তো যেহেতু জেনারেল ক্লজে একটু ওইটা রিভাইভ হচ্ছে না যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, তাহলে সুপ্রিম জুডিশিয়াল বসলো কিভাবে? ওটা তো পার্লামেন্ট আবার আইন করে সেই 96 যে বাতিল করেছে সেটা তো আবার রিভাইভ করতে হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। যেহেতু 5ম সংশোধনীতে 5th অ্যামেন্ডমেন্ট যদি বাতিল হয়ে থাকে, 13th অ্যামেন্ডমেন্ট যদি বাতিল হয়ে থাকে, কেন হয়েছে? বলা হয়েছে যে এটা কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু কনস্টিটিউশনের বেসিক প্রিন্সিপালের কোনো বিধানে নাই। এটা রাজনৈতিক একটা ঐক্যমতের ভিত্তিতে সবাই মিলে বলছিল যে করি আমরা, নির্বাচন নিয়ে আমাদের মধ্যে বিশ্বাসযোগ্যতার অভাব আছে রাজনৈতিক দল হিসাবে, আসুন সবাই মিলে আমরা একটা করি যেটার মধ্যে 11th এবং 12th অ্যামেন্ডমেন্ট, যেটা সুইচিং ওভার টু পার্লামেন্টারি সিস্টেম, যে রায় যে এগুলোকে রিভোক করে দেওয়া হয়েছে সেটা করতে পারেন না। রায় তো বাতিল করছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বাতিল করছেন, একই সঙ্গে তো রিভাইভ কিভাবে হবে? ওই যে অনেকগুলো ক্লজের কথা বলেছেন যে এইগুলো আবার কিন্তু রিভাইভ করে যেটা সুপ্রিম কোর্টের রায় দিয়েছে সেটাই পার্লামেন্টে কিন্তু আইনের অংশ হিসাবে আইন প্রণয়নের মাধ্যমে আবার রিভাইভ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা ব্যাখ্যার ব্যাপার, ঠিক আছে। আমি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছি। আমি যেটা দেখছি যে রায় অনুযায়ী 96 রাখছে, আচ্ছা যদি 96 না থাকে তাহলে কি? তাহলে কি প্রেসিডেন্ট জজ সাহেবদের বাসায় রেখে বলতে পারে যে দেখো তোমার মধ্যে ডকুমেন্টস আছে, প্রথম কথা এই সমস্ত ডকুমেন্টস, মানি লন্ডারিং, এই সমস্ত প্রেসিডেন্টকে যাওয়া হচ্ছে, এন্টি কারাপশন যাওয়া হচ্ছে, যে সেক্টর ব্যাপার, সেখানে কেমন করে আসলো? এগুলো প্রশ্ন হয়ে গেছে। আর একটা প্রশ্ন হলো যে তুমি বাসায় না রেখে ঠিক আছে, তুমি অ্যাক্টিং চিফ জাস্টিসকে পাঠাতে পারতো যে ইউ ডিল উইথ দ্য ম্যাটার, যে কোনো কারণে, অথবা যদি মনে করেন আপনি পার্লামেন্টে এখনো পাওয়ার আছে, পার্লামেন্টে পাঠিয়ে দেন। আমার নিজেকে ডিফেন্ড করছে যে এই জন্য আমি ওই তখনকার বক্তব্যটাকে খুব জোরালোভাবে অবিশ্বাস করছি যে এটা হইতে পারে না, এটা কোনো একটা চাপে সৃষ্টি করেছে। এখন দেখা যায় যে হাইকোর্টে, এখন আমার কথা হলো যে হাইকোর্ট যা যখন করেছে এটা নিশ্চয়ই তারা চিন্তা ভাবনা করেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আসলে বিচার বিভাগকে নিয়ে যে সংকটটা সৃষ্টি হলো, এই সংকটটা শেষ হচ্ছে না এখানে। আমি চাই এই সংকটটা বিতর্কতা শেষ হোক। আচ্ছা দেখেন, এটা ওনার বিরুদ্ধে যখন এত রকম অভিযোগ আছে, প্রশ্ন থাকবে তো নিশ্চয়ই আমাদের পার্লামেন্টের সদস্য এখানে আছেন, যে এতগুলো অপরাধ করছে, 11টা অপরাধ করছে,
তারে কেন সসম্মানে বিদেশে যাইতে দেওয়া হলো? তার তো এখানে রাখা উচিত ছিল, বিচার হবে না? তার বিচারে তার কিন্তু বিদেশে কোনো ফরেন ভিজিট মানে কোনো গেস্ট হিসেবে যায় না, কিন্তু তাকে কিন্তু সরকারই দায়িত্ব দিচ্ছে। আমার প্রশ্ন হলো যে এতগুলো 11গুলো অপরাধ সে করেছে, হোয়াই ডিড ইউ অ্যালাউ হিম টু গো ইন প্রপার অনার ইভেন্ট? সে পালাই যায় নাই, এবং সে বলতেছে, যাওয়ার আগে সে বলছে আমি অসুস্থ। আচ্ছা, আরেকটা কথা তুমি চিন্তা করে দেখেন, শুনুন, আজকে বিচার বিভাগে উনিও আছেন, আমি মনে করি বিচার বিভাগের তা কিন্তু দরকার বেশিরভাগই পলিটিশিয়ানদের। আমরা চোর দেখা যায় হবেই, কিন্তু তাদের সম্মান। আজকে দেখেন আপনি কি হইতেছে, 2 সপ্তাহ তাকে আটকে রাখলো, 12 দিন আটকে রাখছে। একটা চিফ জাস্টিস কিন্তু আটকে রাখতেছে। ইজ দেন এ ডিটেনশন অর্ডার? কি বললো? অসুস্থ বললো। অসুস্থ বলে কারা যাওয়া আসা করছে ল মিনিস্টার, যাওয়া আসা করছে গহর রিজভি, যাওয়া আসা করছে ওয়াদুল কাদের সাহেব, তাই না? আমার যদি মনে হয়, অর্থাৎ গভর্নমেন্ট লোক আমাদের যাই দেয় নাই, এমনকি জজদেরও যাই দেয় প্রথম। তো এটা কেমন হলো? তাকে আটকে রাখলাম 2 সপ্তাহ 12 দিন পর্যন্ত। ওদিকে আবার সে কিন্তু মন্দিরেও গেছে। তুমি একদিক দিয়ে বলে অসুস্থ, ওদিকে সে কিন্তু মন্দির অনুষ্ঠানে গেছে। আটকে রাখার বিষয়টা আসে না। আপনি বললেন, আমি বলতেছি আপনি ডিফার করেন, বিকজ যখন মানুষের সাথে পরিচয় করতে দেয় না, যাইতে যাওয়া আসাটা বন্ধ করে দেয়, তাকে কোর্টে যাওয়া বন্ধ করছে, আমাদের সঙ্গে দেখা বন্ধ করে, সিনিয়র লয়ার আমরা গেছি, আমার সঙ্গে দেখা করতে পারে নাই, এবং তাকে বলা হয়েছে অসুস্থ। আচ্ছা, অসুস্থ বলার পরে তারপর তিনি হাইকমিশনে গেছেন, এগুলো আবার আছে। আমার কথা সবচেয়ে বড় কথা, এটা কিন্তু বড় অন্যায় নয়? সেটা এই প্রসঙ্গে আলোচনা আছে, কিন্তু আমি আপনার কাছে একটু ছোট্ট জিজ্ঞেস করতে চাই, মানে ওনার মেয়াদকালে উনি অবশ্যই হয়তো উচ্চ আদালতকে আরো বেশি সংহত করার চেষ্টা করছেন, কিন্তু এজ এ চিফ জাস্টিস বা এজ এ জাস্টিস যে পরিমাণ বক্তব্য তিনি দিয়েছেন, যে পরিমাণ গণমাধ্যমের শিরোনাম সমালোচনা করেন, ঠিক আছে, এবং এই সমস্ত, এবং তার কি আচরণগত কারণে কি আজকে এই সিচুয়েশন তৈরির পেছনে তার কি কোনো অবদান আছে? সেই জন্যই বলতেছিলাম যে আজকে যদি তিনি এখানে থাকতেন, তাহলে তিনি কথাগুলো উত্তর দিতে পারতো। ফেরত আসবেন তো? ফেরত আসবেন, কারণ আমি তো ছাড়বো কেন? সে আসবে কিনা আমি জানি তো না। আমার কথা হলো যে তুমি একটা লোকের বিরুদ্ধে 11টা অভিযোগ পেয়েছো, এবং সিরিয়াস, ইনক্লুডিং মানি লন্ডারিং এন্ড এভরিথিং, যে তাকে তুমি ছাড়লা কেন? সে তো, তার তো চুরি যাওয়ার কথাই না। সে তো আসছে বিদেশ থেকে, সেদিনকার আসার পরে সে জয়েন করে সব ঠিক আছে, তুমি বাসায় আটকে রাখছো। এবং যখন সে অন্যায় করেছে, এতগুলো অপরাধ করেছে, তাহলে আমি অস্ট্রেলিয়া যাই দেবো কেন? তারপর সে আসবে কিনা আসবে না সেটা অন্য কথা, না আসলেও তার বিচার সম্ভব হবে। তারপর উনি বলে গেছেন যে বিচার বিভাগ বিব্রত হবে বলে আমি ছুটি নিয়েছি, সেটাও তো উনি বলেছেন। সে তো বলছে যে আপনাকে স্টেটমেন্টের ভিতরে স্টেটমেন্টের ভিতরে সে তো বলছে যে আমি আমাকে বিব্রত করা হয়েছে, বিচার বিভাগ বলে না, সে বলছে আমাকে বিব্রত করা হয়েছে বিভিন্নভাবে, বলছে আমাকে বিব্রত করা হয়েছে, আমি যাচ্ছি, আমি আবার আসবো, এই কথা সে বলেছে। আব্দুল শহীদ, আমি আসলে যাওয়া না যাওয়া নিয়ে বা ঘরে থাকা না থাকা নিয়ে এখন বিচারপতিদেরকে নিয়ে এই বিতর্ক বা রাজনৈতিকভাবে এই ঘোরাগুলো টেনে আনা হচ্ছে। আমার মনে হয় যে আমরা একটু পিছনে দেখাইলে, আজকেরও একটা পত্রিকায় এরকম কথা বলা আসছে, আমার জানা মতে 19 সুপ্রিম কোর্ট জাজেস রিমুভড ডিউরিং জিয়া এরশাদ খালেদা রিজেমস, এটা একটা পত্রিকাটা নিউজে যেহেতু আসছে। আর আমার জানা মতে প্রায় 12 জন জাজকে এই আগে বিএনপি সরকারের আমলে কিন্তু রেগুলারাইজ করা হয়নি, আউট করা হয়েছে। এর মধ্যে শামসুদ্দিন মানিক তো একজন, এভাবে আছে, সবার নাম আছে আমার কাছে। বিচারপতি কামালউদ্দিন হোসেনকে ইজলাস থেকে বিদায় নিতে সেটা আছে, এটাও আছে, তো এরশাদের সময় আমি বলি তার তো বয়স কম নাকি, না না, যাই হোক, সেখানে যদি পত্রপাঠে বিদায় করার মতন যদি অভ্যাস ওনারা চালু করে থাকে, তাহলে এখানে কিন্তু কোনো প্রধান বিচারপতি বা কোনো বিচারপতি এই সরকারের আমলে বিদায় করা হয়েছে এরকম কোনো নজির নাই। যেমন আমরা 1956 সালের সংবিধানের বিচারপতির অপসারণের ক্ষমতা আসিল কোথায়, সেটা একটা প্রশ্ন। 1962 আইয়ুব খানের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে, তারপর 1972 সালের সংবিধানে ক্ষমতা ছিল সংসদের, জোটে কি জিয়াউর রহমান অর্ডিন্যান্স করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে, পরে সংসদে পাশ করে, মানে ভাবাবে এর কথা হচ্ছে যে এই যে যারা এর আগেই প্র্যাকটিসটা চালু করলো বিচারপতির অবমাননা করা, এমনকি এই যে অ্যাপেক্স ল রিপোর্টের মধ্যে কিন্তু ওদের অবজারভেশনও আছে যে মার্শাল কিভাবে অপমান করে জাজদেরকে বিদায় করে। এখানে কিন্তু 7 বা 8 অ্যামেন্ডমেন্টে এগুলো আছে, কিন্তু এই যে কি বলে মার্শাল যথেষ্ট আছে। তো সেই কারণে না, সমালোচনা কিন্তু
ওনারা যখন মার্শাল ল ইজ নট এ ল, ইটস এ ব্ল্যাক ল ইন দ্য ওয়ার্ল্ড। ইভেন ইন্ডিপেন্ডেন্ট রিপিল যারা অর্ডিন্যান্স তারা পার্লামেন্টে করলাম, রিপিল করলাম, ইন্ডিয়ান অর্ডিন্যান্সটাই ছিল একটা ব্ল্যাক ল। ব্ল্যাক ল আমি পৃথিবীর বহু দেশে, আমি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কনফারেন্সে গেছিলাম নিউজিল্যান্ডে, আমি কিন্তু জাজ হিসাবে যাই নাই, আমাকে অবজারভার হিসেবে নিয়ে গেছিল এবং আই স্পোক এন্ড দ্যাট অকেশনে কথা বলছি। তখন আমাকে প্রশ্ন করছিল যে 7 জন জাজের মধ্যে জাপানের একজন জাজ, যে হাউ ইউ কিল্ড ইউর ন্যাশনাল লিডার হু ইজ দ্য ফাদার অফ দ্য নেশন, সো ইজ দেয়ার এনি ল দ্যাট ওয়াই ইউ আর নট ট্রাইং অল দিস থিংস, মানে আমরা মানে ট্রায়ালটা কেন হচ্ছে না? তখন আমি বলছিলাম যে এই কারণে অর্ডিন্যান্স করে এটাকে বন্ধ হয়। ইজ ইট এ ল? আর আই ডোন্ট নো। সো এটা তো কোনো ল না। এই যে অর্ডিন্যান্সটা করলো যে বিচার করা যাবে না, উনি তো এই সমস্ত 302 বা এই সমস্ত অনেক কিছু যুক্তি তর্কের প্রয়োজন হয় না, বিচার করতে বাধা দেওয়া হবে, এই প্রক্রিয়াটা সবসময় জানল। এখানে তো বিচার হলো না, তো সেই জন্য শুনুন এইখানে এক সেকেন্ড, এইখানে তো লোকটার বিচার দেওয়ার সুযোগ হলো না, তার আগে চুরি দিয়ে বের করে দিলেন। আমার কথা সেইটাই ছিল যে রাখে বিচার ছুটি চাইলে দিতে হয়, এটা প্রিভিলেজ। এটা মহামান্য রাষ্ট্রপতি যখন তিনি চিঠি দিয়েছেন ছুটির জন্য, আমি বিতর্কে আমি কিন্তু পক্ষেও যাচ্ছি না বিপক্ষেও যাচ্ছি না, আমি বিপক্ষে যাচ্ছি। এ গিলটি পারসন হু হ্যাজ কমিটেড অফেন্স, তার এই প্রিভিলেজ থাকে না যে আমি চিফ জাস্টিস, তার তো ওইটা পাঠাবার সঙ্গে সঙ্গে তো চার্জশিট হওয়ার আগে না না আসামিকে ওয়ারেন্ট করা যাবে। একটা কথা, আচ্ছা শুনুন, আসামি তো কেউ হয় না, এটা শুনুন, অভিযোগ তো ঠিক, তো অভিযোগ আগে তো তাকে আপনি হেউটো করিডোর সর্বনাশ করে দিতেছেন। আগে আমাদের আইনমন্ত্রী কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা তার প্রেস কনফারেন্সে বলেছেন যে কারোর বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, কিন্তু সেটা অভিযোগ তদন্ত করা প্রাতিষ্ঠানিকভাবে যার দরকার সে করবে। আজকে সেটা বলছি, আজকে যে কোর্ট ফুল কোর্ট বলো 11 জনের অভিযোগ আছে, তো অভিযোগ আছে, সে তখন উত্তর দেবেন, তার উত্তর দেবেন রাখা উচিত ছিল এখানে। সে তো এই অভিযোগের কথা জানেও না, 11 জন যে অভিযোগ করছে সত্য, আমি তাদেরকে কাউকে অস্বীকার করতেছি না। শোন, আমি কারো যে বিচারপতি অন্যায় করছে বা চুরি করছে, আই এম দি লাস্ট পার্সন টু ফরগিভ হিম, ওখানে আমি ডিসঅনেস্ট চাই না। আমি বলি যদি চুরি করতে হয়, আমি এজ এ লয়ার চুরি করবো না, চোর হিসেবে চুরি করবো। জজ চুরি করবে, এবং এটা তো রিপোর্ট আছে যে জজদের ভিতরে ডিসঅনেস্টি অনেক বেশি, পুলিশের চাইতে অনেক বেশি জজদের ভিতরে ডিসঅনেস্টি, এটা ইন্টারন্যাশনাল রিপোর্টে, সেটা আমি অস্বীকার করি না। কিন্তু আমার কথা হলো যে আজকে যে সংকটটা সৃষ্টি করতে, কি সংকটটা কমছে না বাড়বে? কারণ আজকে তাকে রাখা হতো এখানে, তখন তাকে ফেস করতে হইতো যে ইউ ফেস দিস চার্জেস। তারপর অ্যান্টি কারাপশন কমিশন দেখার কাছে এক সাংবাদিক তারা কোনো উত্তর দেয়নি, কারণ দিস পেপারস আর নট উইথ দি অ্যান্টি কারাপশন কমিশন। তো এইটার জন্য যদি দেশের ভালো হয়, আমি অত্যন্ত খুশি। আমি আসছি কিন্তু আজকে ওই যে আমি এটাকে প্রতিবাদ করেছিলাম যে আই ডোন্ট বিলিভ দ্যাট 5 judges উইল ক্যারি দিস এলিগেশনস টু দি চিফ জাস্টিস। তারা বলতে হবে প্রেসিডেন্ট সাহেব আপনিই পাঠাই দেন, আপনিই তো পারেন, আমাকে কেন দিচ্ছেন? কিন্তু এইগুলো আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। আমি সিনহাকে ডিফেন্ড করতেছি না দ্যাট হি ইজ অনেস্ট গুড ম্যান আর নট, দ্যাট আই এম নট সেইং। তবে একটা বিষয় আমি একটু আসতে চাই উপাধ্যক্ষ আব্দুল, সেটি হচ্ছে যে এই নির্বাচনের আগ মুহূর্তে যে অনেকগুলো বিষয়, ছোট ছোট বিষয় আছে, যেমন এটা একটা বিষয়, কিন্তু এটা নিশ্চয়ই সাধারণ মানুষের মনে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করে, বা ধরেন এই যে সংলাপগুলো চলছে, সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতি যা হচ্ছে, সেটা কি আপনাকে মনে হয় যে আমরা কি ইলেকট্রাল ওয়ের দিকে ঠিক মতো যাচ্ছি, নাকি এই সমস্ত কিছু কিছু সন্দেহ তৈরি করছে কোন ধরনের? দেশের 16 কোটি মানুষ কখন কি চিন্তা করে, মানুষের মনের কথা তো কেউ কিন্তু আগাম কোনো ফোরকাস্ট করার সুযোগ নেই, প্রেডিকশনের সুযোগ নেই। বাট প্র্যাকটিস ইজ হোয়াট দ্যাট ইজ, দেশে একটা সাংবিধানিক সরকার রয়েছে এবং সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী দেশের নির্বাচন হবে। সেই নির্বাচনের একটা মেয়াদ, সাংবিধানিকভাবে মেয়াদ আছে, এবং সংসদ সদস্য নির্বাচন হওয়ার জন্য আর্টিকেল 60 ভাবে সেই বিধান আছে। আর্টিকেল 118 থেকে 126 পর্যন্ত ইলেকশন কমিশন কিভাবে নির্বাচন করবে, কোন কোন স্তরের কি নির্বাচন তারা করার দায়িত্ব আছে, সেগুলোও সেখানে বলা আছে। সর্বশেষ 126 তো বলাই আছে যে নির্বাচন কমিশন যখনই সাহায্য চাইবে, সরকার সেই অনুযায়ী সাহায্য প্রদান করবেই। তো নির্বাচনে এখন কথা হচ্ছে, নির্বাচন হওয়ার জন্যই তো এই সমস্ত কর্মকাণ্ড, ইলেকশন কমিশনের ডায়ালগের প্রশ্ন, একজন রাজনৈতিক দলের বহু কথা থাকতে পারে। এখন আর্টিকেল 37, 38 কি সবাই মানিয়ে চলে? মারপিট সবাই করে, তারপরে পুলিশ ধরলে কয় আরে সরকার আমাকে মিছিল করতে দেয় নাই। কিন্তু আপনি যে আপনার একজন রাজনৈতিক কর্মী একটা বাড়িতে যখন বম মারলো, পুলিশের দায়িত্ব কি সেই বম প্রতিরোধ করে না? আর যিনি মারলো তিনি কি
অভিযুক্ত হিসেবে তাকে অভিযোগ করবে না। সেই জন্য আমার একটা কথা হলো, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই আমরা এটি সাংবিধানিক পদ্ধতিতে একটা নির্বাচিত সরকার বা জনপ্রতিনিধি সরকার আর্টিকেল 11-এ আমাদের কনস্টিটিউশন যে ডাইরেক্টিভ আছে, জনগণ তাদের মানে পছন্দ সহিত ব্যালটের মাধ্যমে আইন অনুযায়ী তার প্রতিনিধি নির্বাচন করে দায়িত্ব দেবে, সেই অনুযায়ী কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। এবং আপনি জানেন এখানে আমি ওনার সাথে বলা আবার ঠিক হবে না, উনি সব কিছু ভালো করে আইন টাইন সব ভালো। আমি যেটা মনে করি, আমি একজন নাগরিক হিসাবে দেশের ফার্স্ট ক্লাস না থার্ড ক্লাস এটা না, আমি দেশের নাগরিক, আর্টিকেল 7-এ দেশের মালিক পক্ষ আমি, সেই করে আমি বলতে পারি যে অবশ্যই হোপ ফর দ্য বেস্ট। আমরা কিন্তু এই প্রত্যাশা নিয়েই আমরা এগোচ্ছি। এখন তত্ত্বাবধায়ক সরকার হয়ে সবকে আবার কিন্তু গ্রেপ্তার করার জন্য, ধরার জন্য, ট্রায়াল করার জন্য, এমনকি শেষ পর্যন্ত অনেককে বসলাকা দিয়ে অনেক কিছু করে, তারপর ট্রুথ কমিশন, এখন নির্বাচন তো অবশ্যই হবে। এবং নির্বাচনের জন্যই তো আমাদের সংবিধান অনুযায়ী যে মেয়াদ আছে সংসদের, সেই 5 বছরের মেয়াদ, যেদিন ইলেকশন হবে সেদিন থেকে পরবর্তী মানে সংসদ যেদিন সংসদ থেকে নির্বাচন হওয়া উচিত কিনা, যেহেতু সংবিধানে সেই ব্যবস্থা আছে, যে ব্যবস্থা বিদ্যমান আছে এটা এখন পরিবর্তন করার তো সুযোগ। কারণ যদি কেউ মনে করে যে এটা সঠিক নয়, let them come to parliament through election and they will move through this area যে how it can be changed. But এই সংবিধানের বিদ্যমান অবস্থায় সংসদ রেখেই কথা বলি। আপনি জনগণের পক্ষে কথা বলতেছেন, জনগণের পক্ষ থেকে আপনার কাছে আশা করতেছে, ফেয়ারনেস আশা করতেছে। এবং এই ফেয়ারনেসটা শুধু যে আমি একা বলতেছি তা তো না। ফেয়ারনেস বলেন আপনি কোন দেশে আছে যে ইলেকটেড গভর্নমেন্ট পার্লামেন্ট রিজলভ না করিয়া আমাদের সবচেয়ে যে নিকটতম দেশ সেইটাই দেখেন না, যাতে পার্লামেন্ট রিজলভ না করে কোথায় পার্লামেন্ট ইলেকশন হয়। এখন আপনি বলবেন যে এইটি রিতাদের সাথে বুঝে আমাদের আন্দোলন করা ঠিক নয়, হয় নাই, কারণ এর সাথে সব নির্বাচনে জিততেছিল। তো আপনি কোথায় বলেন যে পার্লামেন্টারি সিস্টেমে গভর্নমেন্ট ইলেকটেড গভর্নমেন্ট থাকবে এবং পার্লামেন্ট ডিজলভ হবে না, মানে পার্লামেন্ট ডিজলভ হবে না, তারপর ইলেকশন হয়। যদি ভারতেও দেখাইতে পারতেন আমাদের বললাম, এমন তো বলছে কোন দেশে দেখেন আমাকে। এখন আপনি ফেয়ার হবেন না, আপনি বলেন যে আমি গার্জেন করে নিছি। আচ্ছা, যে পার্লামেন্টে করেছে, শোনেন একটু ইন্টারফেয়ার করবেন, নিশ্চয় করবেন। শোনেন, আজ এই দেশটা আমারও আপনারও, আপনিও নিরাপত্তা চাচ্ছেন, আমিও নিরাপত্তা চাচ্ছি। যে ইলেকশনের মাধ্যমে এই ক্লজটা আপনারা অ্যাড করছেন, এটা কোনো কথা হইল যে 153 সিট আগে পকেটে করে নিয়ে গেছেন? এগুলো কি ফেয়ারনেস? হ্যাঁ, যদি আপনি একটা কথা বলে জানেন আপনি ফেয়ার, আমি আপনার সঙ্গে ফেয়ার ব্যবহার করি। আপনি যদি দেখেন যে আমি একটা গুন্ডা, তাহলে আপনি গুন্ডার মতো ব্যবহার করবেন। আজকে বাংলাদেশে শান্তিতে নির্বাচন হতে পারবে না, বিকজ ইট ইজ নট ফেয়ার। আমার একটা জায়গায় ওনারা এখনো কিন্তু আমার মনে হয় যে এটা মনে হয় যে আউট অফ মানে পলিটিক্যাল জেলাসি। 153 জন সংবিধানে ইলেকশন করার যে বিধি ব্যবস্থা আছে, আমার নির্বাচন এলাকায় যে কেউ প্রার্থী না হয়, আমি কি মনোনয়ন দাখিল করলে ইলেকশন কমিশন এই যে আরপিওতে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী আমাকে কেউ না থাকলে কি নির্বাচন ঘোষণা করবেন না? একটা কাজ যদি 153 জন পাস করে আসে, এটা কি অন্ধ বিচিত? এই কথাগুলো আমার মনে এখন একটা সবার মধ্যে জেদ ধরেছে। প্লিজ ওয়েট ফর দ্যাট ইলেকশন, যে ইলেকশনে আপনি কন্টেস্ট করলেন না, আপনি আসলেন না, এখন বলেন যে আমার নির্বাচিত হওয়াটাই সঠিক নয়। তাই আমার মনে হয় যে চোখ বুঝে একটা কাক যখন সে যখন কোনো খাদ্য গ্রহণ করে, সে কিন্তু পৃথিবীর কাউকে দেখে না, সে মনে করে যে আমি যা খাচ্ছি কেউ দেখছে। এই কাক তো কারা? অন্ধ কাক কে খাচ্ছে? আমি তো খেতে পারতেছি না। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মইনুল হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ এমপি, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের প্রাণবন্ত আলোচনা, মানে জ্ঞান উইটফুল, মানে এবং আপনাদের অভিজ্ঞতা, দুজনেরই পার্লামেন্টারি অভিজ্ঞতা এবং কোর্টের অভিজ্ঞতা, এবং ফ্রেন্ডলি হয়ে কারণ হয়তো অনেকে জানেন না দুজনের সম্পর্ক নাই বলে। শেষ বিচারে যেটি হচ্ছে যে আমরা প্রত্যাশা করি সমস্ত কিছুতেই বাংলাদেশের মানুষ যেটা প্রত্যাশা করে সেটা হচ্ছে আইনের স্পিরিচুয়াল প্রয়োগ, ডেমোক্রেসির স্পিরিচুয়াল অ্যাপ্লিকেশন। ফলে সবকিছুর ভিতরে যখন সেটি কার্যকর অর্থে মানুষের কল্যাণের জন্য রাজনীতি, গণতন্ত্র, আইন, আদালত এগুলো ব্যবহৃত হয়, এবং যখন যত বিতর্ক থেকে আমরা দূরে থাকতে পারি এবং আমাদের পুরো প্রক্রিয়াটিকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তখনই সেটা হচ্ছে সব রাজনৈতিক দলের, রাষ্ট্রের, সরকারের সবার সাফল্য। আমরা প্রত্যাশা করি তারা এটা বিবেচনা করবেন, কারণ সবার মূলে আমরা সিটিজেন, দেশের জনগণ, দেশের মালিক, জনগণের কথা ভেবেই সবকিছু করা। আমরা কিন্তু পিছনে যাইনি এখন। প্রিয় দর্শক, সবাই ভীষণ ভালো থাকবেন।